নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত উদ্বিগ্ন। প্রথম দফাটা মিটেছে, পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি, কিন্তু দ্বিতীয় বিষয়টা নিয়েও বাংলার মানুষ অত্যন্ত চিন্তা করছে এবং উদ্বিগ্ন অবস্থাতে আছে। পদ্মের বাগানে কে হতে চলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? সুতরাং বিষয়টা অত্যন্ত উদ্বিগ্নের বিষয় বটেই। সত্যি কথা বলতে বিজেপি কিন্তু 2026 পশ্চিমবঙ্গ নির্বাচনে কোনো মুখ্যমন্ত্রীর মুখ সামনে রেখে এগোয়নি, এবং বিজেপির এটা নতুন নয়, কেন্দ্রীয় বিজেপির এই নিয়মটা বরাবরের। আগেও যে সকল রাজ্যে বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে সেক্ষেত্রেও বিজেপি নির্বাচনের সম্মুখে কোনো ব্যক্তিকে মুখ করেনি যে মুখ্যমন্ত্রী হবে। ব্যতিক্রম হয়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব একই রকম পন্থা অবলম্বন করে চলেছে। আগের 3টে রাজ্যে একটা বিষয় হয়েছে যে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী হয়েছে, নির্বাচন জেতার পরে সে রাজ্যের মানুষ যাকে ভেবেছিল মুখ্যমন্ত্রী হবে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সেই ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করেননি। মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন অপর একজন ব্যক্তিকে। ফলে রাজ্যের মানুষ বিস্ময় প্রকাশ করেছিল, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। বিজেপির একটা রেকর্ডে আছে, লাস্ট 3টে রাজ্যে এইরকম একটা বিষয় লক্ষ্য করা গেছে। কিন্তু বাংলার ক্ষেত্রে কি হতে চলেছে, বাংলার মানুষ কাকে মুখ্যমন্ত্রী হিসাবে পাবে সেটা জানার জন্য প্রতিটা ঘন্টা গুনে চলেছে। বর্তমানে এমনই একটা পরিস্থিতির অবস্থা চলেছে। বিজেপির মধ্যে বড় বড় নেতা আছে। বিজেপির মধ্যে যেরকম রয়েছে শুভেন্দু অধিকারী, শক্তিশালী নেতা, অপরদিকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, আরও বড় বড় নেতা আছে, শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতি। সুতরাং একজনের থেকে কিন্তু যথেষ্ট শক্তি রাখে, এবং সাংগঠনিক দিক থেকে এদের কারককেই বাদ দেওয়া যাবে না। বিশেষ করে একজনের নাম উল্লেখ করতেই লাগে। পশ্চিমবঙ্গ বিজেপি যদি প্রতিষ্ঠিত হয়, পশ্চিমবঙ্গে বিজেপির যিনি শক্তি বৃদ্ধি করেছিল প্রথম থেকে, তিনি হলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিজেপি রাস্তা চলা আরম্ভ করেছিল, এবং সিট সংখ্যা যেরকম রাজ্যসভায় নির্বাচনে দেখা গেছে দিলীপ ঘোষ যখন সভাপতি ছিল, ঠিক সেই রকম লোকসভা নির্বাচন অর্থাৎ 2024-এর আগে যে নির্বাচনটা হয়েছিল সেই সময় দিলীপ ঘোষ রাজ্যের সভাপতি ছিল। সুতরাং তার নেতৃত্বে কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে ছিল, এবং সেই সময় লোকসভাতে অনেকগুলি সিট হঠাৎ করে বৃদ্ধি পেয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বে, যেটা 2024-এ তুলনামূলকভাবে হয়নি। সুতরাং দিলীপ ঘোষ একজন শক্তিশালী নেতা। শুধু দলকেই উনি এগোয়নি, ওনার একটা গ্রহগত বিষয় আছে, এটা আমি দেখেছি। যেহেতু আমি জ্যোতিষী, সেহেতু গ্রহ নক্ষত্রের হিসাবটা তো করবই। সুতরাং দিলীপ ঘোষের একটা গ্রহগত বিষয় রয়েছে। দিলীপ ঘোষ নিজেও যেখানে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে কিন্তু প্রত্যেকবার জিতেছে, উনি কিন্তু হারেননি। লাস্ট একবার হেরেছে, তো ওনার কেন্দ্রটা ওনার পছন্দের বাইরে দিয়েছিল, ফলে লাস্টবার উনি হেরেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে দিলীপ ঘোষের হারার রেকর্ড নেই। যেরকমভাবে উনি দলকে প্রতিষ্ঠা করেছে, এই রকম কঠিন সময়কে মোকাবিলা করে পশ্চিমবঙ্গে এগিয়ে গেছে বিজেপিকে নিয়ে, ঠিক সেই রকমভাবে নিজেও প্রতিষ্ঠিত হয়েছিলেন, এবং একবার না একাধিকবার দিলীপ ঘোষ নির্বাচিত হয়েছিলেন। সুতরাং দিলীপ ঘোষ এরকম একটা অধ্যায় আছে। এরপরে যদি আমি আসি সুকান্ত মজুমদারের নেতৃত্বেও সভাপতিত্বের সময় দল অনেক বেশি সংগঠিত হয়েছিল,
এবং মানুষকে একত্রিত করে সুকান্ত মজুমদার এগোচ্ছিল এবং কর্মধারাটা যথেষ্ট উল্লেখযোগ্য। এ প্রান্ত থেকে ও প্রান্ত সুকান্ত মজুমদার দৌড়েছে, যার দৃষ্টান্ত এইবারের নির্বাচনে রয়েছে। এবং যদি ঠিক 7-8 মাস আগেও যদি ধরা যায়, 6 মাস আগে ধরুন না, সেক্ষেত্রেও শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার একই সরলরেখায় চলছিল। দুজনেই কিন্তু শক্তি নিয়ে এগোচ্ছে এবং একটা সময় লক্ষ্য করা গেছে দুজনের মধ্যে কম বেশি একটু মনোমালিন্যের বিষয়ও চলছিল। কেন একে অপরকে মেনে নিচ্ছে না, নিজেরা নিজেদের নেতৃত্বকেই সবার আগে দাঁড় করাচ্ছে। সুতরাং মানতেই লাগে শক্তির দিক থেকে 6 মাস আগেও সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী একই সরলরেখায় চলেছিল শক্তির দিক থেকে। সাংগঠনিক দিকে সুকান্ত মজুমদারের নেতৃত্ব উল্লেখযোগ্য। এবারে আমি আসি শ্রমিক ভট্টাচার্য। লাস্ট কয়েক মাস ধরে যদি বিজেপির সত্যি কথা বলা যায়, বেশ কিছু নেতা যারা প্রথম থেকে বিজেপিতে ছিল তারা কিন্তু মুখ ঘুরিয়ে রেখেছিল বিজেপি থেকে। এবং এই যে দিলীপ ঘোষের নাম বললাম, দিলীপ ঘোষও কিন্তু একটু মনোমালিন্য হয়েছিল, ফলে একটু জায়গা থেকে দূরে ছিল। অপরদিকে রাজু ভট্টাচার্য একজন আছে, টিভিতে মাঝে মাঝে আসতো, তাকেও দেখা যাচ্ছিল না। এবং অন্যান্য কিছু নেতা ঠেতা ছিল যারা বিজেপি থেকে কিছুটা সরে গেছিল লাইন থেকে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য এমনই একটা সভাপতিত্বের ক্ষমতা দেখালেন যে অল্প কয়েক মাসের মধ্যে অসংগঠিত এবং মুখ ঘুরিয়ে রাখা নেতা মন্ত্রীদেরকে আবারও দলে ফিরিয়ে আনলেন। এবং নির্বাচনে জেতার সবচেয়ে বড় চাবিকাঠি হলো সংগঠন এবং একত্রিত থাকা, সবাইকে নিয়ে লড়া, দলের মধ্যে থেকে কেউ যাতে কোনো বিরূপ মন্তব্য না করে, যেটা কিনা চালিয়ে গেছিল শ্রমিক ভট্টাচার্য। এবং প্রশংসনীয় নেতৃত্ব। আজকে যে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় এসেছে, তা শ্রমিক ভট্টাচার্যের উল্লেখযোগ্য ভূমিকা আছে। বিজেপিকে সংগঠিত করে একত্রিতভাবে এগিয়েছিল শ্রমিক ভট্টাচার্য। সুতরাং নাম দেখুন একটার পর একটা আছে কিন্তু তালিকায়, কারোকে বাদ দিতে পারবেন না। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য সব বড় বড় তাবড় নেতা এবং যারা কঠিনভাবে লড়াই করেছে। তৃণমূল একটা শক্তিশালী দল, সুতরাং শ্রমিক ভট্টাচার্য সংগঠিত করেছে। আর অপরদিকে যদি সংগঠনের কথাই বলা যায়, সেক্ষেত্রে তৃণমূল কিন্তু প্রথম থেকেই সংগঠিত ছিল তৃণমূল। এবং 2026-এর প্রথম দিক থেকেই তৃণমূলের সংগঠন জেলা থেকে বুথ স্তর পর্যন্ত পৌঁছেছিল এবং জেলা ধরে ধরে তারা সংগঠনকে মজবুত করেছিল। এবং প্রত্যেকটা বুথে বুথে তাদের হিসাব নিকাশ একদম 1 থেকে 10 পর্যন্ত কঠিনভাবে হিসাব নিকাশ করে রেখেছিল, যে কটা বুথে কত ভোট পড়তে পারে, এরকম একটা সমীক্ষা নিয়ে তারা এগোচ্ছিল। ফলে তৃণমূল কিন্তু অত্যন্ত আশাবাদী এবং আশা নিয়েই এগোচ্ছিল সংগঠনের ওপরে নির্ভর করে। কিন্তু 2026-এর একটা বিজেপি হাওয়া দেখা দিল, বিজেপি হাওয়া একটা আসলো। কেন বিজেপি যদি সত্যি কথা বলা যায়, এটা স্বীকার করতে লাগবে, বা যারা প্রত্যক্ষ রাজনীতি করেন তারা তো মানবেন যে তৃণমূল যেরকমভাবে সংগঠিত ছিল, তৃণমূলের সংগঠন যেরকমভাবে জেলা থেকে বুথ স্তর পর্যন্ত পৌঁছেছিল, সেই তুলনায় বিজেপি ছিল না, সেই তুলনায় অসংগঠিত ছিল বিজেপি এতটা শক্তিশালী ছিল না। যার জন্য ওপিনিয়ন পোলগুলো প্রথম দিকে যেরকম একটা রিপোর্ট দিল, সেটা তো সবাই দেখেছেন। ফলে প্রত্যেকটা বড় বড় ওপিনিয়ন পোলের সংস্থাতেই চলে এসছে তৃণমূল সিট সংখ্যায় এগিয়ে আছে, তৃণমূল সিট সংখ্যা বেশি পাচ্ছে এবং তৃণমূলই সরকার গঠন করতে চলেছে চতুর্থবারের জন্য। প্রথম দিকে যে সকল
সমীক্ষাগুলি আসছিল ওপিনিয়ন পোলের, এবং 80% মানুষ তারা বিশ্বাস করেছিল সমীক্ষার উপরে না, আবহাওয়ার উপরে মানুষের বিশ্বাসটা ছিল যে এইবারেও তৃণমূল কংগ্রেস সরকারে আসছে, তৃণমূলের সরকারই আসবে। কেননা সংগঠন হাওয়া এরকম একটা বই ছিল, তৃণমূলের পক্ষেই ছিল, হাওয়াটা তৃণমূলের পালেই হাওয়া ছিল 2026-এর প্রথম থেকে। কিন্তু ফেব্রুয়ারি 2026 এই সময় থেকে বিজেপির পালে, অর্থাৎ সংগঠন বাদ দিন, সভাপতিত্ব বাদ দিন, বক্তব্য বাদ দিন, সব কিছুকে বাদ দিয়ে দিন, ঠিক ফেব্রুয়ারি মাস থেকে আমি হিসাবটা রেখেছিলাম, বিজেপির পালে হঠাৎ করে হাওয়া ওঠে, বিজেপি পালে হঠাৎ হাওয়া ওঠে। সেই হাওয়াতে কোনো সংগঠন, কোনো বুথ, কোনো জেলা, কোনো নেতা, কোনো মন্ত্রীর প্রয়োজন হলো না, বিজেপি হাওয়া ছড়িয়ে পড়েছিল সারা পশ্চিমবঙ্গে। সুতরাং বিজেপির জয়লাভ, প্রথম অধ্যায়টা মিটে গেল। এখন দ্বিতীয় অধ্যায়, বাংলার মানুষ যেটা নিয়ে উদ্বিগ্ন, কে হতে চলেছে পদ্মের বাগানে আগামী দিনের মুখ্যমন্ত্রী, কে দেখাবে বাংলার দিশা, কে দেখাবে বাংলাকে পথ চলার রাস্তা, সেই ব্যক্তি কে। সুতরাং বাংলার মানুষ আজকে উদ্বিগ্ন হয়ে রয়েছে। এই অবস্থাতে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি অনেক নেতারই গ্রহগত অবস্থান আমি বিচার করে রেখেছি, এবং আমার 1 by 1 একটা নোট থাকে। প্রত্যেকটা নেতারই গ্রহগত অবস্থান শক্তিশালী অবস্থাতে আছে, কিন্তু আমার বিচারে আমি দেখেছি শুভেন্দু অধিকারীর গ্রহগত অবস্থান তুলনামূলকভাবে ভালো আছে। সবার থেকে যে খুব ভালো আছে এটা আমি বলবো না। শ্রমিক ভট্টাচার্যের অবস্থাও কিন্তু যথেষ্ট প্রবল আমি দেখছি, শ্রমিক ভট্টাচার্যকেও বাদ দিতে পারছি না। এবং যদি সবার সাথে আমি হিসাব করি, তার থেকে শুভেন্দু অধিকারীর গ্রহগত অবস্থান তুলনামূলকভাবে ভালো, যার জন্য আমি আমার যে ভবিষ্যৎবাণী আমি দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করতে চলেছে, সেইখানে আমি বলেছিলাম যে আগামী দিনের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হতে চলেছে। আমার ভবিষ্যৎবাণীতে এই বিষয়টা উঠে এসেছিল। সুতরাং আর কয়েকদিন বাকি, আপনারা দেখুন বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন এবং আগামী দিনে বাংলাকে কে পথ চলিয়ে নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। একটা অনুরোধ রাখবেন, সবাই বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেলটাকে, এবং ফেসবুকের আমি দর্শকদের বলি ফলো দিয়ে রাখুন, এবং ইউটিউবের যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন।